2015 থেকে 2023 সাল পর্যন্ত এই 9 বছরে ব্যাংকগুলোকে একটা সিএসআর ফান্ডের কথা বলা হয়েছিল। ব্যাংক থেকে সিএসআর ফান্ড দেওয়া হবে, সেই সিএসআর ফান্ডের মধ্যে তারা 7,099 কোটি টাকা তারা সিএসআর ফান্ডে দিয়েছে। অর্থাৎ যে সিএসআর ফান্ড দেওয়ার কথা রয়েছে নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে, যিনি সভাপতি ছিলেন, 7,099 কোটি টাকা সেই সিএসআর ফান্ড থেকে তারা খরচ করেছেন। কোথায় খরচ করেছেন, কি খরচ করেছেন সেটা আমি জানি না। তবে একটা পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছি, প্রায় 3,000 কোটি টাকা প্রদান করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, যেটি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে। এবং সেই ত্রাণ তহবিলের অর্থ কোথায় ব্যবহৃত হয়েছে সেটি অর্থ আপনাদেরকে বলতে চাই। সেটি ব্যবহৃত হচ্ছে যেটি নুরুল ইসলাম মজুমদারের হাতে দেওয়া হতো এবং তিনি সেখানে বন্টন করতেন, ব্যাংকের মালিকরাও সেখানে থাকতেন, পে অর্ডারের মাধ্যমে সেখানে সেটি দেওয়া হতো। কিন্তু কোথায় সে টাকাটা ক্যাশ হতো সেটি কিন্তু কেউ জানতো না। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, সেই সিএসআর এর অর্থ সেই বঙ্গবন্ধু পরিবারের চলচ্চিত্র, শেখ রাসেল শেখ কামালের নামে ফুটবল টুর্নামেন্ট, মুজিব বৎস উদযাপন, শেখ মুজিব ম্যারাথন, জাতীয় শোক দিবস, বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল সহ তাদের পরিবারের বিভিন্ন কার্যক্রমের জন্য প্রায় 3,000 কোটি টাকা সেই সিএসআর ফান্ডের ব্যবহার করা হয়েছে। সুতরাং এই যে সিএসআর ফান্ডের টাকা আজকে দরিদ্র মানুষ, দরিদ্র শিক্ষার্থীরা, যারা আজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের পাবার কথা, সেই 7,099 কোটি টাকা আজকে কোথায় গেল সেটি কিন্তু আমাদেরকে এখন বের করবার জন্য উপযুক্ত সময় এসেছে। এবং সেই অর্থ ঠিকানার জন্য, একটি পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা দেখেছি বিগত সময়, শীতের সময় আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় যে শীতার্তদের জন্য কম্বল নিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি, যিনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং কম্বল কার আগে কে দিবেন সেটি কিন্তু এক ধরনের লাইন ধরে থাকতো। কিন্তু এখন গত 2-3 দিন ধরে যে বাংলাদেশে বন্যা চলছে, 15-20 জন মানুষ মারা গিয়েছে, সেই সিএসআর এর সেই ব্যক্তিরা, সেই ব্যাংকের যে সভাপতি রয়েছেন, ব্যাংকের যে মালিকরা রয়েছেন, কোথায়? বন্যার্থীদের সাহায্যে তো তারা ভাগ করে নেয়নি। কে ফেনীতে ত্রাণ দিবে, কে লক্ষ্মীপুরে ত্রাণ দিবে, বিভিন্ন ত্রাণ এলাকা তার তো ভাগ করে নেই। কোথায় গিয়েছে সেই সিএসআর ফান্ড? কোথায় গিয়েছে সেই ব্যক্তিরা, যে ব্যক্তির নেতৃত্বে আমরা দেখি শীতে কম্বল দিবার জন্য তারা অস্থির হয়েছে? তো আমি আশা করব যে আজকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যদি সেই সভাপতিকে খুঁজে না পাওয়া যায়, তাহলে ব্যাংকের অন্য কোনো সজ্জন ব্যক্তি, তিনি সামনের সারিতে দাঁড়িয়ে আজকে বন্যার দুর্গত মানুষের জন্য তারা বিভিন্ন এলাকা ভাগ করে সে বন্যার দুর্গত মানুষের মধ্যে সেই সিএসআর এর ফান্ড তারা সংগ্রহ করে সেখানে বিতরণ করবেন বলে আমরা আশা করতে চাই। আপনাদের মনে আছে রানা প্লাজার কথা। রানা প্লাজা যখন ধস নামে, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে প্রধানমন্ত্রীর তহবিলে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করা হয়েছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি সে রানা প্লাজা যে প্রদত্ত অর্থ, সে অর্থ কোথায় ব্যবহৃত হয়েছে। বর্তমানে বাংলাদেশের, যেটা স্যার বলবেন আরো ভালো করে, বর্তমানে বাংলাদেশের যে অনাদায়ী ঋণের পরিমাণ 6 লক্ষ কোটি টাকা, আমাদের প্রায় 100 বিলিয়ন ডলারের বেশি আমাদের ঋণ রয়েছে। আমাদের ঋণ সহ ঋণ পরিষেবার যে সময়, সেই সময়টি এখন এসেছে, আমাদেরকে পরিশোধ করতে হবে। কিন্তু এই যে ভঙ্গুর অর্থনীতি রেখে এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে, কিভাবে সে অর্থ পরিশোধ করবে, কিভাবে তারা সে অর্থ সংগ্রহ করবে, এটি কিন্তু এই সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি মনে করি যদি দুর্নীতি, দুঃশাসন আমরা প্রতিরোধ করতে পারি, আমরা যদি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, আমরা হয়তোবা কোনো না কোনোভাবে আমাদের যে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা যে ঋণ রয়েছে, সেই ঋণটাকে কিন্তু আমরা পরিশোধ করতে পারবো। আমি সবশেষে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আর্থিক খাতে বাংলাদেশে যে রক্তক্ষরণ চলছে, আর্থিক খাতে যে ক্যান্সারের রূপ ধারণ করেছে, আর্থিক খাতকে লুণ্ঠন করে যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তারা অট্টালিকা করে, বাড়ি গাড়ি করে ইউরোপ, আমেরিকা, কানাডায় বসবাস করছে, তাদেরকে দেশে এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদের সম্পদ ক্রোধ করতে হবে। আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ ব্যাংকে কোমর সোজা করে দাঁড়াইতে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে সত্তা রয়েছে, সেই সত্তা অনুযায়ী তাদেরকে কাজ করতে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের উপর কোনো খবরদারি করলে তাহলে কিন্তু আমাদের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে বাংলাদেশ ব্যাংক তার স্বতন্ত্র যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতির মধ্যে দিয়ে তারা কাজ করতে হবে। তাদের উপর আরোপিত কোনো সিদ্ধান্ত যাতে বাংলাদেশ ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া না হয়, আর ভবিষ্যতে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবশেষে আমি বলতে চাই, আমরা খুবই আশাবাদী। আমরা মনে করি প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমাদের যে অর্থ উপদেষ্টা রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছেন, তারা প্রত্যেকেই একত্রে কাজ করে আমাদের এই বাংলাদেশকে, যেটি আমরা বলছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার চেষ্টা করবেন। তবে আমরা আশা করি সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে সহযোগিতা করতে হবে, একটা সময় দিতে হবে, এবং তারপরে আমরা একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা জনগণের যে প্রতিনিধি, তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ব্যক্ত করছি। তবে আরেকটা কথা বলতে চাই, আজকে কথায় কথায় ব্যবসায়ীদের উপর যদি
চাপ তৈরি করা হয়, যারা ছোটোখাটো চুনোপুটি ব্যবসায়ী এদেরকে যদি বারবার চাপ তৈরি করা হয়, ব্যবসায়ীদেরকে যদি কোনোভাবে ভয় লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। তাই আমি মনে করি যারা বড় বড় চোরা কারবারি, যারা বড় বড় ঋণ খেলাপি, যারা বড় বড় দেশের অর্থ লুট করে বিদেশে নিয়ে গিয়েছে, তাদেরকে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করে প্রকৃত ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট বন্ধ করে আলু, পেঁয়াজ, তেল, নুনের দাম যদি আমরা জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারি, তাহলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে সফলতা, সেই সফলতাকে আমরা স্বাগত জানাতে পারবো এবং একই সাথে আমরা মনে করব সেটি এই সরকারের পক্ষে সম্ভব।